নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল রিলেটেড আপডেটস নিয়ে। মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে কিছু খবর আছে, সেগুলোই তোমাদেরকে জানাবো, এবং কিছু খারাপ খবরও আছে দুই দলের জন্যই। কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে দুই দলই পরের ম্যাচে মিস করতে চলেছে, যেখানে কালকে ইস্টবেঙ্গল নামছে এফসি গোয়ার বিরুদ্ধে এবং পরশুদিন মোহনবাগান নামছে ব্যাঙ্গালোর এফসির এগেনস্টে। তো সেই ম্যাচগুলোর আগে যদি আমরা ফার্স্টে ইস্টবেঙ্গল নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু রীতিমতো সমস্যায় পড়তে চলেছে। তার কারণ ইস্টবেঙ্গলের ভীষণ গুরুত্বপূর্ণ দুজন বিদেশি, দিমিত্রিওস দিয়ামান্তাকোস এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার সল ক্রেসপো, সেই দুজনকে কিন্তু ইস্টবেঙ্গল সম্ভবত কালকের ম্যাচে পাচ্ছে না। সম্ভবত বলতে গেলে তারা হয়তো খেলবে না, কারণ সল ক্রেসপোর ডেঙ্গু হয়েছে। যদিও আজকে প্র্যাকটিসে তিনি উপস্থিত ছিলেন, তবে প্র্যাকটিস দেখছিলেন, প্র্যাকটিস করেননি। এবং তার পাশাপাশি দিমিত্রি দিয়ামান্টাকোস, তার তো আগের দিনে ওই গোলটা যখন করালেন তারপরে মনে হচ্ছিল পায়ে একটু লেগেছে, তারপর একটা শট মেরেছিল অ্যাকচুয়ালি, যেটা কিছুটা পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায় এবং ওটা একটা পেশিতে টান ধরেছে তার। যেই চোটটা খুব একটা গুরুতর না হলেও তাকে নিয়ে কিন্তু রিস্ক নিতে চাইছে না কার্লোস কুয়াদ্রাত, এবং সেই দিমিত্রিওস দিয়ামান্টাকোস কিন্তু মানে প্র্যাকটিস করেনি। ফলে কিন্তু দিমিত্রি দিয়ামান্টাকোস এবং সল ক্রেসপো দুই ভীষণ গুরুত্বপূর্ণ, হয়তো সব থেকে গুরুত্বপূর্ণ দুজন বিদেশি প্লেয়ার, তাদেরকে ছাড়াই ইস্টবেঙ্গল কিন্তু এফসি গোয়ার কঠিন চ্যালেঞ্জের সামনে নামতে চলেছে। এবার সেখানে এফসি গোয়ার সঙ্গে ম্যাচ, চ্যালেঞ্জ তো কঠিন হবেই। তবে এফসি গোয়াও লাস্ট ম্যাচে কিন্তু যে মোহামেডানের এগেনস্টে খেলাটা খেলেছিল, সেটা খুব একটা ভালো যে ফুটবল খেলেছিল সেরকমটা না। মোহামেডানে কিন্তু এফসি গোয়াকে নিয়ে ডমিনেট করেছিল। দেখা যাক সেখানে ইস্টবেঙ্গল কীরকম খেলে এফসি গোয়ার এগেনস্টে। বাট ডেফিনেটলি কিন্তু দিমিত্রিওস দিয়ামান্টাকোস বা সল ক্রেসপোর মতো প্লেয়ার না থাকায় ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জটা তো অবশ্যই শক্ত হয়ে গেল। এবার সেখানে ইস্টবেঙ্গলের জন্য বিদেশি অপশান কারা কারা থাকছে, চারজনই অপশান থাকছে: ক্লেইটন, মাদি তালাল, হিজাজি মাহের এবং তার সঙ্গে তোমার হেক্টর ইউস্তে। এবার সেখানে হেক্টর ইউস্তে আর মাদি তালাল, তাদেরকে তো মানে স্টার্ট করাবেই কোচ, স্টার্ট করাতেই হবে। এবং আই থিঙ্ক হিজাজিকে দিয়েও কিন্তু স্টার্ট করাতে পারে। নর্মালি আমার যেটা মনে হয়, ইস্টবেঙ্গল কিন্তু তাদের ডিফেন্সের ডান দিকটায় মোহাম্মদ রাকিবের জায়গাটাতে, হ্যাঁ মোহাম্মদ রাকিবও কিন্তু অনুশীলন করেনি, সেখানে মোহাম্মদ রাকিবও এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না। এবং সেখানে কিন্তু নিজেদের রাইট ব্যাকের জায়গাটাতে হিজাজিকে কিন্তু ইউজ করতে পারে ইস্টবেঙ্গল দরকারে। তার কারণ হচ্ছে উল্টো দিকে কিন্তু এফসি গোয়ার ডেজান ব্র্যাচিচ খেলবে, যেও কিন্তু বেশ কোয়ালিটি একজন প্লেয়ার, ভীষণ স্কিল আছে, সমস্যা সৃষ্টি করতে পারে। সে কিন্তু মেনলি বাঁ দিকটা দিয়ে অপারেট করার ট্রাই করবে। বিশেষ করে যদি বোড়া স্টার্ট করে, সেখানে বোড়া নম্বর 10 রোলটাই খেলবে এবং ড্রাজিচ কিন্তু পুরোটাই উইং থেকে অপারেট করার চেষ্টা করবে। তো তাকে আটকানোটা একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং সেখানে হিজাজির মতো প্লেয়ারকে কিন্তু অ্যাজ এ রাইট ব্যাক ইউজ করা যেতে পারে, অথবা হিজাজি এবং হেক্টরকে সেন্টার ব্যাক ইউজ করে কিন্তু আনোয়ারকেও রাইট ব্যাকে ইউজ করা যেতে পারে। তবে আনোয়ার আলী আগের দিন ভুল করলেও আনোয়ার খেলায় কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে একটা কামনেস দেখা গিয়েছিল আনোয়ার হেক্টর জুটির মধ্যে। সেখানে আই থিঙ্ক আনোয়ার হেক্টর জুটিটাকে অ্যাজ এ সেন্টার ব্যাক ইউজ করুক, হিজাজিকে কিন্তু অ্যাজ এ রাইট ব্যাক ইউজ করতে পারে, সেখান দিয়ে সে কিন্তু ডিফেন্সের শক্তি বাড়াতে পারে, সেটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। এবং মিডফিল্ডে সেখানে হয়তো সেন্ট্রাল মিডফিল্ডে আমরা হয়তো সৌভিক এবং জিকসন, তাদের দুজনকে একসাথে স্টার্ট করতে দেখবো। অ্যাজ এ নম্বর 10 আমরা মাদি তালালকে খেলতে দেখবো। লেফট ব্যাককে স্টার্ট করে সেটা দেখার আছে, মার্ক জো স্টার্ট করতে পারে। প্রপার লেফট ব্যাক অপশনের সঙ্গে যেতে গেলে মার্ক জোয়ের সঙ্গে স্টার্ট করতে পারে। তো সেখানে মিডফিল্ড ডিফেন্স নিয়ে আলোচনা করা গেল। এবং যদি আমরা অ্যাটাকের কথা বলি, অ্যাটাকটা কিন্তু ইস্টবেঙ্গলের সমস্যা হবে দিমিত্রিওস দিয়ামান্টাকোস না থাকায়। এবার সেখানে মহেশ এবং নন্দা কুমার দুজনেরই কিন্তু অফ ফর্ম ছিল। আগের দিন গোলটার ক্ষেত্রে হয়তো নন্দার কিছুটা ইনভলভমেন্ট ছিল, তবে বাকি গোটা ম্যাচ জুড়ে কিন্তু নন্দা কুমার একদমই সেরকম কিছু করতে পারেনি। সেই তুলনায় আই থিঙ্ক মহেশ অনেক বেটার করেছে। এবং মহেশকে দিয়ে স্টার্ট করাক লেফট সাইড দিয়ে, মহেশ তো তাও কোয়ালিটি আছে। বাঁ দিক দিয়ে মহেশ যেটা করতে পারে, ডান দিক দিয়ে কিন্তু পিভি বিষ্ণুর সঙ্গে স্টার্ট করতে পারে। এবং অ্যাজ এ স্ট্রাইকার কিন্তু মেবি ক্লেইটনকে ইউজ করবে, তবে ক্লেইটনও সেরকম ফর্মে নেই। সেখানে আমার মনে হয় যদি ইস্টবেঙ্গল ডেভিডের মতো প্লেয়ারকে ইউজ করে বা জেসিনটিকে, সে যে টাইপের ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল রিজার্ভ দলের হয়ে, যেভাবে গোল করেছে, জেসিনও কিন্তু ব্রিলিয়ান্ট অপশন হতে পারে। যদি আমাকে বলো, আমি এই মুহূর্তে হয়তো ডেভিডের আগে জেসিনকে চুজ করবো। ইস্টবেঙ্গল কোচ কাকে চুজ করে সেটা দেখার আছে। তো আমার মনে হয় জেসিনের সঙ্গে যেতে পারে, বাট ক্লেইটনের স্টার্ট করার সম্ভাবনা বেশি মনে হচ্ছে। সেখানে ইস্টবেঙ্গল কিন্তু এই টাইপের লাইন আপ নিয়ে যেতে পারে। সামনে এফসি গোয়ার বড় চ্যালেঞ্জ। এফসি গোয়াও ভালো দল, বাট এই মরশুম কিন্তু জানি না মন্ডলো মার্কুয়েস ইন্ডিয়ান টিমের দায়িত্ব নেবার পর সেটা সমস্যা সৃষ্টি করছে কিনা, বাট গোয়াকে কিন্তু সেই লেভেলে লাগেনি এখনো পর্যন্ত। তবে গোয়ার হয়ে কিন্তু আরমান্দ সাদিকও ভালো ফর্মে আছে। এই মন্ডলো মার্কুয়েসের স্ট্র্যাটেজি তাকে শুটও করছে। এবং অ্যাকচুয়ালি গোয়ার হয়ে প্রিসিজন থেকে যতগুলো ম্যাচ হয়েছে সবকটা ম্যাচে কিন্তু আরমান্দ সাদিকও গোল করেছে। আগের দিনও মোহামেডানের এগেনস্টে এফসি গোয়া খুবই সাধারণ একটা ম্যাচ খেলে, তবে লাস্ট মোমেন্টে কিন্তু সাদিকুর গোলের জন্যই তোমার কিন্তু এফসি গোয়া ম্যাচটা ড্র করে একটা পয়েন্ট নিয়ে যেতে পেরেছে। সেখানে কিন্তু সাদিকুকে নজরে রাখতে হবে। এবং মেবি হেক্টর ইউজতে, চেনা পরিচিত নাম, লাস্ট মরশুম মোহনবাগানই খেলেছে একসাথে হেক্টর, আনোয়ার, সাদিকু। তো তাদের মধ্যে মেন লড়াই
লড়াইটা হতে চলেছে। আরও এক প্রাক্তন মোহনবাগানেরই প্লেয়ার কার্ল ম্যাকিউক, তারও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকতে পারে। বাকি গোয়ার ডিফেন্সে কিন্তু ওডি ওনা ইন্ডিয়া একটা বড় নাম, বাট ওডি ওনা ইন্ডিয়া কিন্তু পরপর দুটো ম্যাচে দুটো পেনাল্টি গিফট করেছে, তো সেও একটু চাপে থাকবে যত বড় ডিফেন্ডারই হোক না কেন। তো সেখানে ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ম্যাচ আছে কালকে, এবং চ্যালেঞ্জটা কঠিন। দেখা যাক ইস্টবেঙ্গল ফাইনালি জয়ের রাস্তায় ফেরে কিনা, নাকি এফসি গোয়া জয়ের রাস্তায় ফেরে। দুই দলই কিন্তু বর্তমানে একটু চাপে আছে। কালকের ম্যাচে কি হয় সেটাই দেখার। নেক্সট যদি আমরা চলে যাই মোহনবাগানের খবরে, তো মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ খবর কি, তো কালকে মোহনবাগান বনাম ব্যাঙ্গালোর এফসি ম্যাচের ম্যাচ প্রিভিউ আমরা দিয়ে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে আমাদের সেকেন্ড চ্যানেলে কিন্তু একটা ট্রান্সফার নিউজ নিয়ে আপডেট দিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো দেখে নিতে পারো। একটা বড় ট্রান্সফার আপডেট আছে, সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি ওই সেকেন্ড চ্যানেলে। তো যাই হোক, যদি আমরা মোহনবাগানের খবর নিয়ে কথা বলি, সেখানে মোহনবাগানের জন্য কিন্তু ব্যাঙ্গালোর এফসি ম্যাচে দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার থাকছে না। একজন হচ্ছে আলবার্তো রড্রিগেজ আর একজন হচ্ছে আশিক কুরুনিয়ান। তো আলবার্তো রড্রিগেজ কিন্তু টিমের সঙ্গে সম্ভবত বেঙ্গালুরুতে ট্রাভেলই করছেন না। তো আলবার্তো রড্রিগেজের চোটটাও যে খুব গুরুতর চোট সেরকমটা কিন্তু না, বাট সে কিন্তু প্র্যাকটিসে এসেছে, তবে বেশিরভাগ সময়টা ফিজিওর সঙ্গেই কাটিয়েছে। কিছুটা হালকা প্র্যাকটিস করেছে, বাট পুরো ফিট নয়, 100% ফিট নয়, তো সেখানে রিস্ক নেওয়া হবে না। এবং আলবার্তোকে অ্যাকচুয়ালি রিস্ক না নেওয়াটাই উচিত, মানে রিস্ক নিয়েই আমরা দেখছি আলবার্তো বারবার চোটে পড়ছে, সেখানে তাকে পুরোপুরি রিকভারির সময় দেওয়া হচ্ছে। আর আলবার্তোর পাশাপাশি আরেকজনকে নিয়েও প্রশ্ন আসছিল তোমাদের থেকে, সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান। তো দেখো, অ্যাকচুয়ালি আশিক কুরুনিয়ানের এক্স্যাক্ট কি ইঞ্জুরি হয়েছিল বলা মুশকিল। প্রথমত তার এসিএল ইঞ্জুরি ছিল, সেটা থেকে রিকভার হয়ে গিয়েছিল। এয়ারফোর্স ম্যাচে আমরা একটু দেখেও ছিলাম, তারপর আবার তার ইঞ্জুরি লাগে, সম্ভবত হ্যামস্ট্রিং ইঞ্জুরি ছিল যতটুকু মনে হয়। তো সেখান থেকে রিকভার করতে তার একটু টাইম লেগে যাচ্ছে, যদিও কিন্তু বল পায়ে প্র্যাকটিস শুরু করেছে, তবে পুরোদমে প্র্যাকটিস কিন্তু এখনো আশিক কুরুনিয়ানের মতো প্লেয়ার করছে না। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে আজকেও কিন্তু আলবার্তোর সঙ্গে আশিক কুরুনিয়ান হালকা অনুশীলন করে, পরের দিকে ফিজিওর সঙ্গে ট্রেনিং করে, তবে মেবি আশিক কুরুনিয়ান কিন্তু তাড়াতাড়ি ফিরতে চলেছে। এবং যেরকম এটা ভাবা হচ্ছে যে হয়তো 5ই অক্টোবর, যেটা ইন্টারন্যাশনাল ব্রেকের আগে মোহনবাগানের লাস্ট ম্যাচ আছে মোহামেডানের এগেনস্টে, সেই ম্যাচটাই কিন্তু আশিক কুরুনিয়ান ফিরতে পারে খেলনাও থেকে, এরকম একটা রিপোর্ট করা হচ্ছে। বাকিটা দেখা যাক। তবে হ্যাঁ, আশিকেরও ফিরতে একটু সময় লাগছে, শোনা যাচ্ছে 5ই অক্টোবর কিন্তু আশিক ফিরতে পারে। তবে ব্যাঙ্গালোর এফসি ম্যাচ থেকে আশিক কিন্তু ছিটকে গিয়েছে, সেই ম্যাচে আলবার্তোর পাশাপাশি আশিককেও দেখার চান্স থাকছে না। তো সেখানে আলবার্তো আর আশিককে মোহনবাগান পাচ্ছে না ব্যাঙ্গালোর এফসি ম্যাচের জন্য। নুনো রেইসকে নিয়ে অনেকে প্রশ্ন জিজ্ঞেস করছিলেন, নুনো রেইসকে নিয়ে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করে তো লাভ নেই, মলিনাকে জিজ্ঞেস করতে হতো। মলিনাকেই কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল আজকে সাংবাদিক সম্মেলনে, সেখানে মলিনা যেটা জানাচ্ছে যে এই মুহূর্তে নুনো রেইসকে তার আইএসএলে নিয়ে আসার প্ল্যানিং নেই। তিনি বলছেন যে আমাদের আইএসএল এর জন্য 6টা বিদেশি শর্টেড আছে, আমরা আইএসএলে 6 জন বিদেশিকে রেজিস্টার করিয়ে নিয়েছি। নুনো মিললে এখানে এসেছে আমাদেরকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ হেল্প করার জন্য। তো এখন নুনো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তেই মেনলি খেলবে, আইএসএল এর জন্য আমাদের বিদেশি ঠিক হয়েই আছে, মানে যে 6 জন রেজিস্টার আছে। এবার যদি না কোনো সমস্যা হয়, কোনো প্লেয়ার ইনজুরির জন্য রুলড আউট না হয়ে যায়, আমরা নুনোকে এখন নিয়ে আসার কথা ভাবছি না, এটা মলিনার বক্তব্য। সেই হিসেবে এই মুহূর্তে নুনোকে আইএসএল এ দেখার চান্স কম। মেবি ট্র্যাক্টর ম্যাচে কিন্তু দেখা যেতে পারে, যদি ভিসা সমস্যা না থাকে বা তার ইন্ডিভিজুয়াল কোনো সমস্যা না থাকে ইরানে যেতে, সেখানে কিন্তু ট্র্যাক্টর ম্যাচে দেখা যেতে পারে। বাকি ম্যাকলারেনকে নিয়েও কিন্তু মলিনা বলেছে যে ম্যাকলারেন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে, আগের দিন 16 মিনিট খেলেওছে, তো আমি হ্যাপি সে যেভাবে হার্ডওয়ার্ক করছে। তবে মলিনা যেরকমভাবে কথা বললো, আদৌ ম্যাকলারেনকে দিয়ে শুরু করাবে কিনা সেটা বোঝা গেল না। বেঞ্চ থেকে আসবে সেটা জানি, তবে যেভাবে আর কি মলিনা বলছিল যে আমাদের কাছে অপশন অনেক আছে আপফ্রন্টে, যেখানে তোমার জেসন কামিংস, তিমি পেত্রাদোস, গ্রেগ স্টুয়ার্ট, ম্যাকলারেন অপশন আছে, সবাই কিন্তু একসাথে স্টার্ট করাতে পারে না, এরকমভাবে যে বক্তব্য মানে রাখছিল, সেখানে শুনে মনে হতে পারে যে হয়তো ম্যাকলারেনকে দিয়ে স্টার্ট করানোর পরিকল্পনাই ব্যাঙ্গালোর এফসি ম্যাচেও নেই। দেখা যাক, বাকি ম্যাচের আগেও তো পরিকল্পনা চেঞ্জ হতে পারে, এখন একদিন সময় আছে, তো দেখা যাক সেটা কি হয়। তো সেখানেই জোসে মলিনার কি বক্তব্য, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল নিয়ে কি আপডেট, কালকে ইস্টবেঙ্গলের বড় গোয়া ম্যাচ, গোয়ার চ্যালেঞ্জ, সেই সব নিয়ে তোমাদেরকে আপডেট এই ভিডিওতে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।